শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এক্ষুনি আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। সবাই কমেন্ট করতে ভুলবে না কিন্তু। আমি আরএস লাভ থেকে সাগির বলছি। হয়তো সবাই চেনো। আর হ্যাঁ, এটাই হলো গল্পর শেষ পার্ট। তবে দ্বিতীয় সিজন আসছে খুব তাড়াতাড়ি। আর নাম হবে ভালোবাসি পদ্মাবতী। দ্বিতীয় সিজন হবে বাকির রহস্যের কিনারায় পৌঁছাতে। সব প্রশ্নের উত্তর আছে দ্বিতীয় সিজনে। খুব দ্রুত নিয়ে আসবো দ্বিতীয় সিজন। আর দেখতে হলে এক্ষুনি আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। কবে আসবে ভিডিও শেষে জানিয়ে দেওয়া হবে। ভিডিও সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে। পাখিদের কলতানে পদ্মজার ঘুম ভাঙল। পদ্মজা
আর কেঁদো না আম্মা, তুমি অসুস্থ। হেমলতা ঢোক গিলেন কান্না আটকাতে, তারপর বললেন, কাঁদবো না, সাবধানে যাবি, দেরি হচ্ছে তো। আমির, নিয়ে যাও আমার মেয়েকে। জামা, সাবধানে যাবি, নিয়মিত নামাজ পড়বি। পদ্মজা হেমলতার পা ছুঁয়ে সালাম করল। পদ্মজার দেখা দেখি আমিরও করল। বাড়ির সব গুরুজনদের সালাম করে ট্রলারে পা রাখতেই হেমলতার কণ্ঠে উচ্চারিত শব্দমালা ভেসে আসে। আমার প্রতিটা কথা মনে রাখবি, কখনো ভুলবি না। আমার মেয়ে যেন অন্য সবার চেয়েও গুণে আলাদা হয়, শিক্ষায় কালি যেন না লাগে। ভুলবো না আম্মা, কখনো না। তুমি চোখের জল মোছো, আমাদের আবার দেখা হবে। হেমলতা তৃতীয়বারের মতো চোখের জল মোছেন, এরপর হাত নেড়ে বিদায় জানান। ট্রলার ছেড়ে দেয়। পদ্মজা এক দৃষ্টে হেমলতার দিকে তাকিয়ে থাকে। হেমলতা চেয়ে থাকেন পদ্মজার দিকে। দুজনের চোখ বেয়ে অঝোর ধারায় বর্ষণ হচ্ছে। কাঁদছেন মোর্শেদ, তবে পদ্মজার জন্য কম, হেমলতার জন্য বেশি। হেমলতার দিনগুলো এখন আরও দুর্বিষহ হয়ে উঠবে। আরও কাঁদছেন ফরিনা। প্রতিদিন বাড়ি জুড়ে একটা সুন্দর মুখ, সুন্দর মনের জীবন্ত পুতুল মাথায় ঘুমটা দিয়ে আর হেঁটে বেড়াবে না। আবারও মরে যাবে তার দিনগুলো, হারিয়ে যাবে সাদা কালোর ভিড়ে। মাদিনী নদীর ঠান্ডা আর্দ্রতা বাতাসে মিশে ছুঁয়ে দিচ্ছে পদ্মজার মুখ। জল শুকাতে শুকাতে কেউ দেখবে।
আমির ভ্রুকুঞ্চন করে চোখ তুলে তাকায়। পদ্মজা বুঝতে পারে সে ভুল শব্দ উচ্চারণ করে ফেলেছে। জিহ্বা কামড় দিয়ে আর চোখে আমিরকে দেখে হাসার চেষ্টা করল। আমির বেশ অনেকক্ষণ তীক্ষ্ণ চোখে পদ্মজার দিকে তাকিয়ে থাকে, এরপর আরও শক্ত করে জড়িয়ে ধরে। পদ্মজার ঘাড়ে নাক ডুবিয়ে বলল, দেখুক, যা ইচ্ছে সে দেখুক। দরজায় টোকা দিচ্ছে কেউ। শব্দে পদ্মজার ঘুম ছুটে গেল। ধর ফরিয়ে উঠে বসে। কখন ঘুমিয়ে পড়েছে মনে পড়ছে না। আমিরের কোলে তার মাথা ছিল। মানুষটা এতক্ষণ বসেছিল। পদ্মজাকে এভাবে উঠতে দেখে আমির ইশারায় শান্ত হতে বলল। পদ্মজা দ্রুত নিকাব পরে নেয়। এরপর আমির দরজা খুলল। ঝালমুড়ি নিয়ে একজন লম্বা ধরনের লোক দাঁড়িয়ে আছে। নাকটা মুখের তুলনায় একটু বেশি লম্বা। আমির বলল, এভাবে অনুমতি না নিয়ে টোকা দেওয়া অভদ্রতা। আমাদের দরকার পড়লে আপনাদের এমনিতেই খুঁজে নিতাম, আর এমনটা করবেন না। আপনার জন্য আমার বউয়ের ঘুম ভেঙে গিয়েছে। নিন টাকা, ঝালমুড়ি দেন। লোকটি বেশ আনন্দ নিয়ে ঝালমুড়ি বানিয়ে দিল। বোধহয় আর বিক্রি হয়নি, হতে পারে আমিরই প্রথম কাস্টমার। লোকটি চলে গেল। আমির কেবিনে ঢুকে দরজা বন্ধ করল। তারপর পদ্মজাকে বলল, একজন লোক ঝালমুড়ি বিক্রি করতে এসেছিল, এই নাও খাও, এরপর আবারও ঘুমাও। দুজনে একসাথে ঝালমুড়ি খেতে খেতে সুখ দুঃখের গল্প শুরু করে। আমির তার শহুরে জীবনের গতিবিধি বলছে, কখন কখন বাসায় থাকে, কিভাবে ব্যবসায় সময় দেয়। পদ্মজা মন দিয়ে শুনছে। একসময় পদ্মজা বলল, একটা কথা জানা ছিল। কি কথা? আমার মনে হচ্ছে আপনাদের বাড়িতে লুকোনোর কোনো ব্যবস্থা আছে। শুধু মনে হচ্ছে না, একদম নিশ্চিত আমি। আমির উৎসুক হয়ে ঝুঁকে বসল। আগ্রহ ভরে জানতে চাইল। কিরকম? পদ্মজা আরও এগিয়ে আসে। আকাশে দুপুরের কড়া রোদ। ছলাৎ করে রোদের ঝিলিক জানালায় গলে কেবিনে ঢুকে আবার হারিয়ে যাচ্ছে। বাতাসে ভ্যাপসা গরম, মাঝে মাঝে শীতল ঠান্ডা। সেসব উপেক্ষা করে পদ্মজা তার ভেতরের সন্দেহগুলো বলতে শুরু করলো। রূপা ভাবিকে বন্দি করে রাখা হয়েছে, আমি নিশ্চিত। কেন বন্দি করে রাখা হয়েছে সেটা দাদু জানেন। উনি সবসময় রূপা ভাবির ঘরের দরজায় নজর রাখেন। আমি অনেকবার ঢুকতে চেয়েছি, পারিনি। বাড়ির পেছনের জঙ্গলে কিছু একটা আছে। সেটা ভূত জিন জাতীয় কিছু না, অন্য কিছু। এমনটা মনে হওয়ার তেমন কারণ নেই। আমার অকারণেই মনে হয়েছে। জঙ্গলটা আপনা আপনি সৃষ্টি হয়নি, আর ভয়ানকও হয়নি। কেউ বা কারা এই জঙ্গলটিকে যত্ন করে তৈরি করেছে, ভয়ঙ্কর করে সাজিয়েছে। এছাড়া বাড়ির সবাইকে আমার সন্দেহ হয়। এ ব্যাপারে আপনি কি বলেন? আমির একটু অবাক হলো না। মুখের প্রকাশভঙ্গি পাল্টালো না। সে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, জানি আমি এসব। পদ্মজা আমিরের দুই হাত খামচে ধরে এক নিঃশ্বাসে বলল, আমাকে বলুন, অনুরোধ লাগে, বলুন। আমি শুনতে চাই। অনেক দিন ধরে নিজের ভেতরে পুষে রেখেছি। আমির অসহায় দৃষ্টিতে তাকালো, বলল, আমার ধারণা তোমার ধারণা অবধি সীমাবদ্ধ, এর বাইরে কিচ্ছু জানি না। এই রহস্য খুঁজে বের করার ইচ্ছে হওয়া সত্ত্বেও আমি হজম করেছি। আমার ইচ্ছে মাটি চাপা দিয়েছি। আমিরের গলাটা কেমন শোনালো। পদ্মজা কণ্ঠ খাদে নামিয়ে বলল, কেন কেন দিয়েছেন? ধুর, এখন এসব গল্প করার সময়। শোন এরপর কি করব। পদ্মজা কথার মাঝে আটকে দিয়ে সঙ্গে সঙ্গে বলল, মাথা ঘোরাবেন না। আমি খেয়াল করেছি হাওলাদার বাড়ির প্রতি আপনি উদাসীন। কোন ব্যাপারে পাত্তা দেন না। সব সময় বাড়ির চেয়ে দূরে দূরে থাকেন। কোনো ঘটনায় নিজেকে জড়ান না। কেন নিজেকে গুটিয়ে রাখেন? আমিরের দৃষ্টি অস্থির। সে এক হাতে বার্থ খামচে ধরার চেষ্টা করে, ঘন ঘন শ্বাস নেয়। পদ্মজা খুব অবাক হয়। আমিরের এত কষ্ট হচ্ছে কেন? পদ্মজার উৎকণ্ঠা। কি হলো আপনার? কোথায় কষ্ট হচ্ছে? না, কিছু হয়নি। এই পদ্মজা। আমির চট করে পদ্মজার দুই হাত শক্ত করে ধরল। চোখ দুটোতে ভয়। পদ্মজা আমিরের চোখের দিকে তাকালো। আমির বলল, আমার তোমাকে অনেক কিছু বলার আছে, অনেকবার বলতে গিয়েও পারিনি। আর যখন কথা উঠেছে, আচ্ছা পদ্মজা, আমার পরিচয় জেনে আমাকে ছেড়ে যাবে না তো? আমি তোমাকে হারালে একাকিত্বে ধুকে ধুকে নিঃশেষ হয়ে যাব। আমার জীবনের একমাত্র সুখের আলো তুমি। পদ্মজার হৃৎপিণ্ড থমকে গেল। সে পরিস্থিতি বুঝে উঠতে পারছে না। আমির উত্তরের আশায় চাতক পাখির মতো তাকিয়ে আছে। পদ্মজা ধীর কণ্ঠে বলল, লুকোনো সব কথা বলুন আমাকে। আপনি আমার স্বামী। আপনাকে ছেড়ে যাওয়ার কথা কখনো ভাবি না আমি, বিশ্বাস করুন। আমি আমার আব্বার অবৈধ সন্তান। আমার জন্মদাত্রী জন্ম দিয়েই মারা যায়, দিয়ে যায় অভিশপ্ত জীবন। পদ্মজার দুই পা কেঁপে ওঠে।
মাথা ভন ভন করে ওঠে, শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত গড়িয়ে যায়। আমির ঢোক গিলে আবার বলল, আমার জন্মদাত্রী মারা যাবার পর আব্বা আমাকে নিয়ে আসেন। আমার অবর্তমান আম্মা আমাকে দেখে খুব রেগে যায়। কিছুতেই আমাকে মানতে চায়নি। তখন ছেলে মেয়ে ছিল না আম্মার, তাই মাঝ ঘোরাতেই আমাকে মেনে নিল। ছেলের মতো আদর করতে শুরু করলো। এসব দাদুর মুখে পরে শুনেছি। আব্বা আমাকে তুলে এনে জায়গা দিলেও সন্তানের মতো ভালোবাসেননি কখনো। যখন আমার 11 বছর, আমি রিদওয়ান একসাথে জানতে পারি আমি আব্বার অবৈধ সন্তান। আব্বা আবার রিদওয়ানকে খুব আদর করতেন। রিদওয়ান ছোট থেকেই আমার সাথে ভেজাল করতো, ঝগড়া করতো। যখন এমন একটা খবর জানতে পারলো, ও আরো হিংস্র হয়ে উঠল। আমি তখন অনেক শুকনো আর রোগা ছিলাম। রিদওয়ান স্বাস্থ্যবান ছিল, তেজি ছিল। আবার এমন ছেলেই পছন্দ। কেন পছন্দ আমি সেটা জানি না। 19 থেকে 20 হলেই রিদওয়ান খুব মারত। আব্বার কাছে বিচার দিলে রিদওয়ান আরো 10টা বানিয়ে বলতো। তখন আব্বা আমাকে মারতেন। রিদওয়ান একবার আমাকে জঙ্গলে বেঁধে ফেলে রেখেছিল। 1.5 দিন পড়েছিলাম। রাতে ভয়ে একদমই কাবু হয়ে গিয়েছি। মুখ বাঁধা ছিল, তাই এত চিৎকার করেছি তবুও কেউ শোনেনি। ভয়ে বুক কাঁপছিল। মনে হয় মিশিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূত দানব দেখেছি। বাঁচানোর মতো কেউ ছিল না। 1.5 দিনের সময় আমাদের বাড়িতে কাজ করতেন ফকির মিয়া নামের একজন। উনি আমাকে জঙ্গলে বাঁধা অবস্থায় পান। বাড়িতে বৈঠক বসে। রেদওয়ানকে 2টো বেতের বাড়ি দিয়ে ছেড়ে দেওয়া হয়। রেদওয়ান একে তো বলিষ্ঠবান, তার উপর আমার 2 বছরের বড়। কিছুতেই পেরে উঠতাম না। পানিতে ঠেসে ধরে রেখেছে অনেকবার। ওর মস্তিষ্ক অসুস্থ। আমার জীবন জাহান্নাম হয়ে ওঠে। আম্মাকে বললেও আম্মা বাঁচাতে পারতেন না। সব সময় নিশ্চুপ। কষ্ট থেকে বাঁচার জন্য যখন আমার 15 বছর বয়স, শীতের রাতে পালিয়ে যায়। শীতে কাঁপতে কাঁপতে খেতে অজ্ঞান হয়ে পড়ে যায়। এর পরের দিন চোখ খুলে দেখি আমি হাওলাদার বাড়িতে। আমার সামনে রেদওয়ান, আব্বা, চাচা, আম্মা সবাই রয়েছে। বুঝে যায় আমার কোনো জায়গা নেই আর, এখানেই থাকতে হবে।
অনেক বড় একটা শোবার ঘর, দামি দামি জিনিসের সৌন্দর্য আকাশ ছোঁয়া। দুজন একসাথে ঢুকে পদ্মজা চোখ ঘুরিয়ে সব কিছু দেখছে। আমির বলল, গোসল করে নাও। পদ্মজা বোরখা খুলে কলপার খুঁজতে থাকলো। আমির গোসলখানার দরজা খুলে দিয়ে বলল, এই যে এইদিকে। দুজন একসাথে ফ্রেশ হয়ে রুম থেকে বের হলো। পদ্মজা 2 তলাটা আর একটু দেখার জন্য ডান দিকে মোড় নিল। প্রথমে চোখ পড়ল বড় ব্যালকনি, এরপর আরেকটা শোবার ঘর। ব্যালকনিতে লতা পাতার ছোট ছোট টব। বিরাট অট্টালিকায় সুখের সাথে কেটে যায় 5 মাস। লাবণ্য দেশ ছেড়েছে 2 মাস হলো, বুয়া কাজ ছেড়েছে 3 মাস। পদ্মজা আর কাজের লোক নিতে দিল না, সে এক হাতেই নাকি সব পারবে। তবুও আমির একটা 12-13 বছর বয়সী মেয়ে রেখেছে সাহায্যের জন্য। ভোরের নামাজ পড়ে রান্নাবান্না করে পদ্মজা, এরপর শাড়ি পাল্টে নেয় কলেজ যাওয়ার জন্য। আমিরকে ব্লেজার টাই পরতে সাহায্য করে। প্রথম যেদিন আমিরকে ব্লেজার পরতে দেখেছিল, অবাক হয়ে জিজ্ঞেস করছিল, এই পোশাকের নাম কি? আপনাকে খুব বেশি সুন্দর দেখাচ্ছে। ও এটার নাম হচ্ছে ব্লেজার, বাইরে থেকে আনা। এমন অনেক কিছুই পদ্মজার অজানা ছিল, সব কিছু এখন তার চেনা জানা। এই বিলাসবহুল জীবন বেশ ভালো করেই উপভোগ করছে। মানুষটা সারাদিন ব্যস্ত থাকে, তবুও ফাঁকে ফাঁকে টেলিফোনে যোগাযোগ করে। পদ্মজাকে নিয়ে গোডাউন দেখিয়েছে, অফিস দেখিয়েছে, সব কিছু সাজানো গোছানো। গোডাউনে বিভিন্ন ধরনের পণ্য, কত কত রকমের দ্রব্য। পদ্মজার জীবনে ভালোবাসা এবং অর্থ দুটোই চাওয়ার চেয়ে অনেক বেশি পেয়েছে। সকাল 9টা বাজে। আমির তাড়াহুড়ো করছে, তার নাকি আজ দরকারি মিটিং আছে। পদ্মজা শাড়ির আঁচল কোমরে গুজে দৌড়ে দৌড়ে খাবার পরিবেশন করছে। আমির 2 তলা থেকে নেমেই বলল, আমি গিয়ে গাড়ি পাঠিয়ে দিচ্ছি, কলেজ চলে যেও। আরে খেয়ে যাবেন তো? সময় নেই, আসছি। খেয়ে যান না। বলছি তো তাড়া আছে, জোরাজোরি করছো কেন? আমির দ্রুত বেরিয়ে যায়, পিছু ডাকতে নেই, তাই পদ্মজা ডাকল না। মনাকে ডেকে বলল, খেয়ে নাও তুমি। মনা পদ্মজার সাহায্য করে, পদ্মজার ছোটখাটো ফরমায়েশ পালন করে। পদ্মজা বৈঠকখানায় গিয়ে বসে। আজ কলেজ যেতে ভালো লাগছে না। ভোরে একটা খারাপ স্বপ্ন দেখেছে, মায়ের কথা খুব মনে পড়ছে। বাইরে বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টি। অকারণে মন বিষণ্ণতায় চেয়ে আছে, অকারণেও না বোধ হয়। আমির বিরক্ত হয়েই কথা বলেছে, এজন্যই বোধ হয় মন আকাশে বৃষ্টি নেমেছে। পদ্মজা পুরোটা দিন উপন্যাস পড়ে কাটিয়ে দিল। সন্ধ্যার আগ মুহূর্তে কলিং বেল বাজে। পদ্মজা দ্রুত গিয়ে দরজা খুলে দিল। আমির দাঁড়িয়ে আছে, বাইরে বাতাস। পদ্মজা বলল, আসুন। আমির ভেতরে আসে না, সে ঠায় দাঁড়িয়ে থেকে তাকিয়ে আছে পদ্মজার দিকে। পদ্মজা কপাল কুঁচকাল, বলল, কি হলো, আসুন। আমির চট করে পদ্মজাকে কোলে তুলে নিল। পদ্মজা চেঁচিয়ে উঠে বলল, কেউ দেখবে। মনা, কই রে, দেখে যা। আপনি ওকে ডাকছেন কেন? এবার কাউকে দেখাবই। উফ, আল্লাহ ছাড়ুন। মনা, মনা। মনা 2 তলা থেকে নেমে আসে। আমির মনাকে দেখে বলল, এই দেখ, তোর আবার কোলে নিয়েছি, দা তোর সামনে একটু আদর করি। পদ্মজা শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে ফেলল, চাপা স্বরে বলল, মরা কি ভাববে? আমি আর বলবো না, কেউ দেখবে, ছেড়ে দিন। আমির পদ্মজাকে নামিয়ে দিল। মনা কাচুমাচু হয়ে দাঁড়িয়েছে, সে কি করবে বুঝে উঠতে পারছে না। আমির বলল, যা ঘরে যা। মনা যেন এটা শোনার অপেক্ষায় ছিল, দৌড়ে চলে যায়। পদ্মজা হাফ ছেড়ে বাঁচল। আমিরকে গুরুজনদের মতো করে বলল, আক্কেল জ্ঞান কখন হবে আপনার? বয়স তো কম হলো না। অবিকল পদ্মজার কথার ধরন অনুসরণ করে আমির বলল, আর কতদিন এই যে কেউ দেখবে কথার মুখে থাকবে? বিয়ের তো আর কম দিন হলো না। আপনি আপনি কালা চাঁদ না কালা মহিষ? এটা পূর্ণা বলতো না? আমি মোটেও কালো না। তো কি? এই যে দেখুন দেখুন, আমার হাত আর আপনার হাত। পদ্মজা হাত বাড়িয়ে দেখায়। আমির খপ করে পদ্মজার হাত ধরে চুমু খেয়ে বলল, এই হাতও আমার। শেষে ধরা ছাড়া আর কিছু পারেন আপনি? ছাড়ুন। আমির পদ্মজার হাত ছেড়ে দিয়ে হাসতে থাকল। দেখতে দেখতে চলে এসেছে শীতকাল। সকাল 10টা বাজে, অথচ কুয়াশার চাদরে চারিদিক ঢাকা। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে পদ্মজা। মনটা কু গাইছে, বুকে অজানা একটা ঝড় বইছে। স্থির হয়ে কোথাও দাঁড়াতে পারছে না। ঢাকা আসার পর থেকে নিয়মিত পূর্ণার লেখা চিঠি পেত।
প্রায় 4 মাস হলো বাড়ি থেকে কোনো চিঠি আসছে না। পদ্মজা 9টা চিঠি পাঠিয়েছে, একটারও উত্তর আসেনি। বাড়ির সবার কথা খুব মনে পড়ছে। ব্যালকনি ছেড়ে রুমে চলে আসে পদ্মজা। বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমের রাজ্যে হারিয়ে যায়। একটা সুন্দর স্বপ্ন দেখে। হাওলাদার বাড়িতে টেলিফোন এনেছে। পূর্ণা হাওলাদার বাড়িতে এসে পদ্মজার সাথে যোগাযোগ করে। পদ্মজা কথা বলতেই ওপাশ থেকে পূর্ণার উল্লাস ভেসে আসলো। আপা, আপা, আমি তোমার গলার স্বর শুনতেছি, তুমি শুনছো? শুনছি। কেমন আছিস? আম্মা কেমন আছে? বাড়ির সবাই ভালো আছে তো? সবাই ভালো। তুমি কেমন আছো? আমার বিশ্বাস হচ্ছে না, তোমার গলার স্বর শুনছি। আচ্ছা শোন, বলো আপা। আশেপাশে কেউ আছে? খালাম্মা আছে। এই বাড়িতে আর আসবি না, আমি যতদিন না আসবো, মনে রাখবি? কেন? কেন আপা? মানা করেছি, শুনবি। আচ্ছা, কিন্তু আমি ভেবেছিলাম এবার প্রতিদিন দুলাভাইয়ের বাড়িতে আসবো আর তোমার সাথে কথা বলবো। দূর। আবার যখন আসবো আমাদের বাড়িতে টেলিফোন নিয়ে আসবো, এরপর প্রতিদিন আমাদের কথা হবে। এখন আমার মানা শোন। টাকা কই পাবে? সেদিন উনি বলেছেন নিয়ে আসবেন, আমি মানা করেছিলাম। বললেন তুমি আনন্দে থাকলেই আমার সুখ, তোমার সুখের জন্য এখন আমার সব। আর কি বলার। দুলাভাই খুব ভালো, তাই না আপা? আমার শরীর সত্যি ভালো আছে। আছে, আগের চেয়ে ভালো। খেয়াল রাখিস আমার। রাখবো। বাতাসটা বেড়েছে, পদ্মজার গা কাটা দিচ্ছে। আচমকাই ঘুমটা ভেঙে যায়। চট করে সে উঠে বসে। হাতের দিকে তাকিয়ে দেখলো টেলিফোন নেই। একদম বাস্তবের মতো অনুভূতি হচ্ছিল। পদ্মজা দেয়াল ঘড়িতে দেখে 11টা বাজে। টেলিফোন পুরো দেশে হাতে গোনা কয়েকজনের বাসায় আছে। সেখানে গ্রামে টেলিফোন যোগাযোগ করা যাবে ভাবাটা খুব হাস্যকর ব্যাপার। পদ্মজা বিছানা ছেড়ে ড্রয়িং রুমে চলে আসে। কপালে হাত দিয়ে দেখে গায়ে জ্বর এসেছে। পূর্ণার সাথে কথা বলতে ইচ্ছে করছে। সে দীর্ঘশ্বাস ছাড়ল। রান্নাঘরে যেতে যেতে ডাকল, মনা। পরক্ষণে মনে পড়ল মনা বাসায় নেই। 2 দিন আগে বাড়িতে গিয়েছে। খুব একা লাগছে তার। সব কিছুই রান্না করা আছে, আর কি রাখবে? 1 কাপ চা বানিয়ে খাওয়া যায়। পদ্মজা 1 কাপ চা নিয়ে ড্রয়িং রুমের জানালার পাশ ঘেঁষে বসল। গ্রামের সোনালি দিনগুলোর কথা মনে পড়ছে। মোর্শেদ প্রথম যেদিন সোয়েটার কিনে দিয়েছিলেন, সেই দিনটার কথা মনে পড়ছে। সকাল সকাল উঠে খেজুরের রস দিয়ে পিঠা খাওয়া, কত লোভনীয় সেই দিনগুলো। কলিং বেল বেজে উঠল। অসময়ে কলিং শুনে পদ্মজা অবাক হলো। আমির তো এখন আসবে না, 2 ঘন্টা আগেই বের হলো। তাহলে কি এসেছে? গায়ে শাল টেনে নিল সে। এরপর দরজা খুলল। দরজার সামনে আমির দাঁড়িয়ে আছে। পদ্মজা অবাক হয়ে জানতে চাইল, এত দ্রুত? তৈরি হও, বাড়িতে যাব। পদ্মজা চোখের পলক ফেলে আবার তাকালো, বলল, বাড়িতে মানে অলন্দপুর? আমির দরজা লাগিয়ে দিয়ে বলল, দ্রুত যাও, শাড়িটা পাল্টাও। হুট করেছে, কোনো খারাপ খবর? তেমন কিছুই না, কয়েকদিন ধরে দেখছি মন খারাপ করে বসে থাকো, তাই হুট করে যাওয়ার কথা ভাবলাম। তোমার কলেজ তো শীতের বন্ধই আছে। আমি 1 সপ্তাহের জন্য ম্যানেজারকে সব বুঝিয়ে দিয়েছি। আর আলমগীর ভাই এসেছে, কোনো চিন্তা নেই। এবার দ্রুত যাও, ট্রেন 12টায়। আজকের শেষ ট্রেন কিন্তু এটাই। আমি তৈরি আছি, শুধু লাগে যে 2-3টা শেয়ার ঢুকিয়ে নিলেই হবে। পদ্মজা আর কিছু বলল না, ছুটে যায় 2 তলায়। তার হৃৎপিণ্ড খুশিতে দামামা বাজাচ্ছে। 10 মিনিটের ব্যবধানে শাড়ি পাল্টে লাগেজও গুছিয়ে ফেলল। দুজন বেরিয়ে পড়ে। গন্তব্য অলন্দপুর। দীর্ঘ 8 মাস পর জন্মস্থান, জন্মদাত্রী, জন্মদাতা, ভাই বোন সবাইকে দেখতে পাবে পদ্মজা। ভেতরে ভেতরে উত্তেজনা এতটাই কাজ করছে যে শীতের প্রকোপ টেরই পাচ্ছে না সে। কেবিনে ঢোকার পর থেকে বারবার এক কথাই বলে চলেছে পদ্মজা, কতদিন পর যাচ্ছি। আম্মা হুট করে আমাদের দেখে জ্ঞান না হারিয়ে ফেলে। ওনার নিশ্চিত জ্ঞান হারাবে। আসো গল্প করি। পদ্মজা তাকালো। তার চোখ দুটো হাসছে, চিকমিক করছে। সে প্রশ্ন করলো, আলমগীর ভাই আমাদের বাসায় উঠবেন? না না, অফিসেই থাকবে। রানী আপা ভালো আছে, কিছু বলছে? আমির চুল ঠিক করতে করতে ব্যথিত স্বরে বলল, ওর জীবন নষ্ট হয়ে গেছে। বাচ্চা নষ্ট করে দিল না, এবার মৃত বাচ্চা জন্ম দিল। এখন অবস্থা আরও করুন, ঘরেই বন্দি। ইস, খারাপ লাগে ভাবলে। মানুষের কপাল এত খারাপ কি করে হয়? মোড়ল বাড়ির সড়ক দেখা যাচ্ছে। পদ্মজা খুশিতে আত্মহারা, দ্রুত হাঁটছে। সে কখনো বাহারি শাড়ি বোরকা পরে না।
আজ পড়েছে। শাড়ি বোরকা দুটোতেই ভারী কাজ, চকচক করা ছোট বড় পাথর। দেখলে মনে হয় হীরা পান্না চিকচিক করছে। সে তার মাকে দেখাতে চায় সে কতটা সুখী, কোনো কমতি নেই তার জীবনে। মোরল বাড়ির গেট ধাক্কা দিয়ে ভেতরে ঢুকতেই সব আনন্দ উল্লাস নিভে যায়। পূর্ণা প্রেমা দাঁড়িয়ে আছে। দুজনকে চেনা যাচ্ছে না, শুকিয়ে কয়লা হয়ে গেছে, চোখ গর্তে ঢুকে গেছে, গাল ভাঙা, গায়ে শুধু হাড়। মনে হচ্ছে কতদিন অনাহারে কাটিয়েছে। পূর্ণা পদ্মজাকে দেখেই আপা, ছুটে না এসে মাটিতে ধপ করে শব্দ তুলে বসে পড়ল। প্রেমা দৌড়ে এসে পদ্মজাকে জড়িয়ে ধরে, কাঁদতে থাকল। পদ্মজা বাকরুদ্ধ, অজানা আশঙ্কায় গলা শুকিয়ে আসছে। চোখ দুটো খুঁজতে থাকলো মাকে। পদ্মজা আমিরের দিকে তাকালো। আমিরের চোখ অস্থির। পদ্মজা প্রেমার মাথায় হাত বুলিয়ে দিল, আর চোখে দেখে পূর্ণা হাউমাউ করে কাঁদছে। কেন আসছে না শুটে? কিসের এত কষ্ট ওর? পদ্মজা এগিয়ে আসে, পূর্ণাকে টেনে তুলে ক্ষীণ স্বরে বলল, এত শুকিয়েছিস কেন? আম্মা আম্মা ভালো আছে? আপা, আপা রে। বলে পদ্মজাকে শক্ত করে জড়িয়ে ধরল পূর্ণা। পদ্মজা ঘরের ভেতর তাকায়, কয়েক জোড়া চোখ তার দিকে তাকিয়ে আছে। অজ্ঞাত ভয়ে গলা দিয়ে কথা আসছে না তার। পূর্ণাকে এক হাতে জড়িয়ে ধরে ঘরের ভিতর ঢুকলো পদ্মজা। সদর ঘরে চেনা অনেকগুলো মুখ, প্রতিবেশী সবাই। আপন মানুষগুলো কোথায়? পদ্মজা আরো 2 পা এগিয়ে আসে। উঠোন থেকে মঞ্জুরার কণ্ঠ ভেসে আসে, পদ্মা এসেছে, পদ্মা। সদর ঘরের মধ্যখানে পাটিতে শুয়ে আছেন হেমলতা। গায়ের উপর কাঁথা, মেরুদণ্ড সোজা করে শুয়ে আছে। গোলাপ জলের ঘ্রাণ চারপাশে। পদ্মজার বুকের হাড়গুলো যেন গুঁড়ো গুঁড়ো হতে শুরু করলো। বুকে এত ব্যথা হচ্ছে, সে হেমলতার পাশে বসল, নিস্তরঙ্গ গলায় ডাকল, আম্মা ও আম্মা। হেমলতা পিটপিট করে তাকান। চোখ দুটো ঘোলা, গাল ভেঙে গেছে। চোখ দুটো গভীর গর্তের আড়ালে হারিয়ে যাওয়ার পথে। পদ্মজার দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিলেন। চিনতে পারলেন না। পদ্মজা হেমলতার এক হাত মুঠোয় নিয়ে চুমু দিল। 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে হেমলতার হাতে। তাতেও হেমলতার ভ্রুক্ষেপ নেই। তিনি নিজের মতো ঘরের ছাদে তাকিয়ে আছেন। মঞ্জুরা সদর ঘর ঢুকে বিলাপ শুরু করেন মাত্র। পদ্মজা জোরে চেঁচিয়ে উঠল, চুপ করো, কেউ কাঁদবে না, চুপ করো। সবার কান্না থেমে যায়। পদ্মজা হেমলতাকে বলেন, ও আম্মা কথা বলো। আমি পদ্মজা, তোমার আদরের পদ্মজা। আমার 4 মাস ধরে কাউকে চিনে না আপা। পূর্ণা ডুকরে কেঁদে উঠল। পদ্মজার চোখ পড়ে সদর ঘরের কোণে। মোর্শেদ কপালে হাত দিয়ে বসে আছেন। মানুষটাকে চেনা যাচ্ছে না একদমই। পিঠের হাড্ডি ভেসে আছে। পদ্মজা বাকহীন হয়ে পড়ছে। কিছু বলবে নাকি কাঁদবে? বুকে কেমন যেন হচ্ছে। শরীরের শক্তি কে যেন শুষে নিয়েছে। পদ্মজা 2 হাতে হেমলতার মাথা তুলে ধরল। হেমলতা তাকান, নিষ্প্রাণ চাহনি। হেমলতার মাথাটা পদ্মজা বুকের সাথে জড়িয়ে ধরে আকুল ভরা কণ্ঠে বলল, একবার কথা বলো আম্মা, একবার 2 হাতে জড়িয়ে ধরো। হেমলতার হাত দুটো নেতিয়ে আছে মাটির উপর। পূর্ণ খেয়াল করে হেমলতার হাত দুটো কাঁপছে। চেষ্টা করছে পদ্মজাকে জড়িয়ে ধরার, কিন্তু পারছেন না। তাহলে কি পদ্মজাকে চিনতে পেরেছেন? পদ্মজা কাঁদতে থাকলো। অনেকে অনেক কিছু বলছে, কারো কথা কানে ঢুকছে না। শুধু বুঝতে পারছে এই পৃথিবীর বুক থেকে তার মা হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে হেমলতা, হারিয়ে যাচ্ছে তার কল্পনার রাজ্যের রাজরানী। স্বপ্ন তো সব পূরণ হয়নি, এ তো কথা ছিল না। তবে কেন এমন হচ্ছে? পদ্মজার বুক ছিঁড়ে যাচ্ছে, যন্ত্রণায় সারা শরীর বিষিয়ে যাচ্ছে। কাপা ঠোঁটে হেমলতার পুরো মুখে চুমু খেল পদ্মজা। ভারী করুণ ভাবে বলল, ও আম্মা, কোথায় হারালো তোমার তীক্ষ্ণ দৃষ্টি, ঝাঁঝালো কণ্ঠ? কেটে যায় অনেকটা মুহূর্ত। কাছের মানুষরা ছাড়া আর কেউ নেই, কারো মুখে কোনো রা নেই। হেমলতার মতোই সবাই বাখির, স্তব্ধ। কেউ খায়নি। বাসন্তী গুপ্ত ব্যথা নিয়ে রেঁধেছেন। প্রেমা প্রান্ত আমির ছাড়া কেউ খেল না। পদ্মজাকে অনেক জোরাজুরি করেছে আমির, পদ্মজা খেল না। আমিরও আর ঘাটল না।
পদ্মজা জানতে পারল 2 মাস ধরে হেমলতা বিছানায় পড়ে আছেন। 1-2 কথা বলেন মাঝে মাঝে, 4 দিন ধরে তাও বলেন না। গতকাল ভোরে মুখ দিয়ে ফেনা বের হয়েছে। এমন অবস্থা হয়েছিল সবাই ভেবেছিল আত্মাটা বেরিয়েই যাবে। হাওলাদার বাড়ি থেকে সবাই দেখতে আসে। তখন জানা যায় আলমগীর ঢাকা যাচ্ছে। মোর্শেদ অনুরোধ করে বলে পদ্মজা আর আমিরকে খবর দিতে, ওরা যেন দ্রুত চলে আসে। রাতের ট্রেনে সকালে গোডাউনে পৌঁছে আলমগীর আমিরকে সব বলে। আমির সব শুনে আর দেরি করেনি, পদ্মজাকে নিয়ে চলে আসে। পথে কান্নাকাটি করবে তাই কিছু বলেনি। পদ্মজা এত সব জেনে কিছুই বলল না। অভিমানের পাহাড় তৈরি হয়েছে মনে, কারো কথাই শুনতে ইচ্ছে করছে না। সারাক্ষণ চেষ্টা করছে হেমলতার সাথে কথা বলার। হেমলতা কিছুতেই কথা বলছে না, একটু আধটু পানির বেশি আর কিছুই খাচ্ছেন না। গায়ে মাংস বলতে নেই তার, চামড়া ঝুলে গেছে। পদ্মজা হেমলতার পুরো শরীর মুছে দিয়ে কাপড় পাল্টে দিল। এরপর শোয়া অবস্থায় উজু করালো। ঠোঁট ভেঙে কেঁদে আরো একবার আকুতি করলো। একবার কথা বলো আম্মা, একবার ডাকো পদ্মজা বলে। হেমলতা তাকালেন, কিছু বললেন না, তাকিয়েই রইলেন। মাঝরাতে সবাই যখন ঘুমে, পদ্মজা জেগে। ক্লান্ত হয়ে সবার চোখ দুটো লেগে গেলেও তার চোখ দুটো পলকও ফেলছে না। মনে হচ্ছে কে যেন চারপাশে ঘুরছে তার মাকে নিয়ে যেতে। ঝিঝি পোকার ডাক, শেয়ালের হাঁক ছাপিয়ে সে যেন কারো পায়ের শব্দ শুনতে পাচ্ছে। অবচেতন মন আজরাইলের উপস্থিতি অনুভব করছে। পদ্মজার বুকে ভয় জেঁকে বসে, চোখ ফেটে জল বেরিয়ে আসে। এদিক ওদিক তাকিয়ে কেঁদে অনুরোধ করে, অনুরোধ করছি আমার মাকে কষ্ট দেবেন না। মুখে হাত চেপে কান্না আটকানোর প্রচেষ্টায় বারবার ব্যর্থ হতে থাকলে পদ্মজা। কাঁদতে কাঁদতে কণ্ঠ নিভে এসেছে, ঠান্ডায় শরীর জমে গেছে। চোখটা লেগেছে মাত্র, তখনই দপদপ একটা শব্দ ভেসে আসে। পদ্মজা চমকে তাকালো। হেমলতা হাত দিয়ে মাটি থাপড়াচ্ছেন, শরীর কাঁপছে। পদ্মজার নিঃশ্বাস থেমে যায়। হেমলতার এক হাত শক্ত করে ধরে কেঁদে উঠে বলল, আম্মা, আম্মা যেও না আমাকে ছেড়ে। ও আম্মা, আম্মা আমার কষ্ট হচ্ছে আম্মা, আমার খুব কষ্ট হচ্ছে। আম্মা পায়ে পড়ি, আমাকে ছেড়ে যেও না আম্মা। পদ্মজা দ্রুত হেমলতাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। সবার ঘুম ছুটে যায়। একসাথে করুণ কান্নার স্বরে ভেসে উঠে মোড়ল বাড়ি। পদ্মজা কাউকে অনুরোধ সুরে বলে, নিয়েন না আমার আম্মাকে, আম্মাকে নিয়েন না। কষ্ট দিচ্ছেন কেন এত? আমার কষ্ট হচ্ছে আম্মা। ও আম্মা, আম্মা আমাকে ছেড়ে যেও না। পদ্মজা কাঁদতে কাঁদতে সূরা ইয়াসিন পাঠ করে। হেমলতা শেষবারের মতো উচ্চারণ করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষ নিঃশ্বাস ত্যাগ করে আত্মাটা বেরিয়ে যায়। শরীরের কাঁপাকাঁপি থেমে যায়। দেহটা শুধু পড়ে রয় পরিত্যক্ত বস্ত্রের মতো। পদ্মজা দেহটাকে খামচে জড়িয়ে ধরে আম্মা বলে চিৎকার করে উঠল। আশেপাশে সব বাড়ি থেকে মানুষ ছুটে আসে। পূর্ণা কাঁদতে কাঁদতে জ্ঞান হারায়। ফজরের আজান পড়ছে। আমির পদ্মজাকে হেমলতার থেকে ছাড়ানোর চেষ্টা করে। কিছুতেই প্রাণবিহীন দেহটা পদ্মজা ছাড়তে চাইল না, যেন তার ডাকেই ফিরে আসবে হেমলতা। এমন কি হতে পারে না? হেমলতা কথা বলে উঠলেন, আবার হাঁটলেন। পদ্মজাকে ধমকে বললেন, চুপ, এত কিসের কান্না? আমার মেয়ে হবে শক্ত আর কঠিন মনের, এত নরম হলে চলবে না। এটা শুধুই কল্পনা। আত্মা একবার দেহ ছেড়ে গেলে তার ফিরে আসে না, আপন ঠিকানায় ফিরে যায়। হেমলতা নামে মানুষটার আয়ুষ্কাল এতটুকুই ছিল। তিনি উড়াল দিয়েছেন পরকালে, রেখে গেছেন আদরের 3 কন্যা। আদরের কন্যাদের ছেড়ে তো কখনো দূরে থাকতে পারতেন না। এবার কিভাবে চলে গেলেন? তিনি নিশ্চয়ই মৃত্যুর সাথে কঠিন যুদ্ধ করেছেন, পেরে ওঠেননি। ভোরের আলো ফুটতেই পদ্মজা নিজেকে শক্ত করল। গোসল করে এসে কোরআন শরীফ নিয়ে বসল। হেমলতা বলতেন, মা বাবা মারা গেলে কান্নাকাটি না করে লাশের পাশে বসে কোরআন শরীফ পড়া ভালো, এতে করে কবরে আযাব থাকলে তা মাফ হয়। সে প্রতিটা অক্ষর পড়ছে আর কাঁদছে। জীবনের আকাশের 7 রঙা রংধনু নিভে গেছে, আর কখনো উঠবে না, কোনোদিন না। মোর্শেদ পাঞ্জাবির হাতা দিয়ে চোখের জল মুছছেন, আবার ভিজে যাচ্ছে। গোসলের পর হেমলতার মুখটা উজ্জ্বল হয়েছে,
ঠোঁটের কোণে যেন হাসি লেগে আছে। পদ্মজা হেমলতার মৃতদেহের সামনে এসে দাঁড়ায়। সাদা কাপড়ে মোড়ানো লম্বা দেহটা দেখে বুকটা হাহাকার করে ওঠে। আকাশের দিকে তাকিয়ে বলে, আমি জানি তোমার রুহু আমার আশেপাশে আছে। এভাবে কথা না ভাঙলেও পারতে আম্মা। বলেছিলে কখনো কিছু লুকোবে না। বেহেশতে ভালো থেকো আম্মা। আমি পূর্ণা প্রেমা প্রান্তকে দেখে রাখবো। এরপর হাঁটু ভেঙে খাটিয়ার সামনে বসল। হেমলতার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, আল্লাহকে বলে খুব দ্রুত আমাকে নিতে এসো কিন্তু। আমির হিমেল সহ আরো দুজন খাটিয়া কাঁধে তুলে নিল। কালিমা শাহাদাত বলতে বলতে তারা সামনে এগোয়। পূর্ণাকে তিনজন মহিলা ধরে রেখেছে। সে হাত পা দিয়ে ঝাঁপিয়ে চেষ্টা করছে ছোটার। তার ইচ্ছে হচ্ছে মৃতদেহটাই আঁকড়ে ধরে রাখতে। পদ্মজা মাটিতে বসে পড়ে। কি যেন বুক ফুরে বেরিয়ে যাচ্ছে। আম্মা আম্মা বলে দুই হাতে মাটি খামচে ধরে মাটিতে মাথা ঠেকিয়ে বিড়বিড় করে, আমার আম্মাকে কষ্ট দিও না মাটি, একটু কষ্ট দিও না। আমার আম্মাকে যত্নে রেখো। হীরের টুকরো তোমার বুকে ঘুমোতে যাচ্ছে। কষ্ট দিও না, কষ্ট দিও না। হাড় কাঁপানোর শীতে কাঁপছে পদ্মজা। সন্ধে থেকে খুব ঠান্ডা পড়েছে। এক কাপড়ে মাটিতে মা একা আছে ভেবে পদ্মজার অশান্তি হচ্ছিল। তাই কম্বল নিয়ে রাতের বেলা ছুটে আসে মায়ের কবরে। সদ্য হওয়া কবরের কাঁচা মাটির ঘ্রাণ আসছে। পদ্মজা কম্বল দিয়ে মায়ের কবর ঢেকে দিল। এরপর দুই হাতে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আম্মা, মনে আছে তোমার যখন আমি অনেক ছোট, আব্বা আমার গায়ের কম্বল নিয়ে গিয়েছিল, তখন তুমি তোমার শাড়ির আঁচল দিয়ে সারা রাত আমাকে জড়িয়ে ধরে রেখেছিলে, মনে আছে? আমাকে কেন সেই সুযোগ দিলে না? কেন বললে না তুমি মরণ রোগে আক্রান্ত? আমার জীবনে অভিশপ্ত আক্ষেপ কেন দিয়ে গেলে? কেন আম্মা? কেন পেলাম না আমার মাকে সন্তানের মতো আদর করার সুযোগ? কোন দোষে আমার সঙ্গ তুমি নিলে না? মৃত্যুর আগে নিজের মেয়ের সাথে এত বড় অনাচার কেন করে গেলে আম্মা? বিশ্বাসঘাতকতা করলে। আমি তো তোমাকে অন্ধের মতো বিশ্বাস করতাম আম্মা। কখনো কোনো বিষয়ে জোর করিনি, জোর করে জানতে চাইনি। আমি বিশ্বাস করতাম তুমি সব আমাকে বলবে। তুমি নিজে আমাকে বারবার বলেছ তোমার জীবনের এক বিন্দু অংশ থাকবে না যা আমাকে বলবে না। তবে কেন সেই কথা রাখতে পারলে না? আমার কষ্ট হচ্ছে আম্মা, আমার কষ্ট হচ্ছে। তুমি অনুভব করছো আমি তোমার বুকে শুয়ে অভিযোগ তুলছি? তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো আম্মা। আমার কাছ থেকে কেড়ে নিয়েছো 10 মাস। তুমি পারতে আমাকে বলতে, তুমি পারতে আমাকে বিয়ে না দিয়ে নিজের কাছে রাখতে। তুমি পারতে আমাকে আরো 10 মাস আমার মায়ের সঙ্গ দিতে। আমি এত আক্ষেপ নিয়ে কি করে বাঁচবো আম্মা? কয়েকটা শেয়াল দূরে দাঁড়িয়ে আছে। মাঝরাতে কবরে ঝাঁপিয়ে পড়ে কেউ কাঁদতে পারে এমন হয়তো কখনো দেখেনি তারা। পদ্মজা হেমলতার কবরে হাত বুলিয়ে দিচ্ছে আর অশ্রু বিসর্জন করছে। আত্মহত্যা পাপ না হলে হয়তো এই পথই বেছে নিত সে। মোর্শেদ আমির টর্চ নিয়ে পদ্মজাকে খুঁজতে খুঁজতে কবরে আসে। হেমলতার কবর দেখে মোর্শেদ দুর্বল হয়ে পড়েন। পদ্মজার সাথে তিনিও কাঁদতে থাকেন। আমিরের শব্দ ভাণ্ডারে সান্ত্বনা মজুদ নেই। সে সাহস করতে পারল না কথা বলার। কান্না থামিয়ে পদ্মজা মুখস্থ সূরা ইয়াসিন পড়তে লাগল। সে চায় না তার মায়ের বিন্দু মাত্র কষ্ট হোক কবরে। সন্তানের আমল নাকি পারে মৃত মা বাবার শাস্তি কমাতে। যদি কোনো পাপের শাস্তি হেমলতার আমল নামায় থেকে থাকে তা যেন মুছে যায় পদ্মজার কণ্ঠের মধুর স্বরে। ধীরে ধীরে পদ্মজার কণ্ঠ কমে আসে, ঠান্ডায় জমে যায়, চোখের মনির রং পাল্টে যায়। আমির দ্রুত পদ্মজাকে কোলে তুলে নিল। এরপর মোর্শেদকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে নিয়ে আসে। হেমলতা পরে রইলেন একা একা। শেয়ালগুলি একসাথে চেঁচিয়ে উঠল,
মৃত্যুর মতো সত্য আর হয় না। জন্মালে মৃত্যুর স্বাদ উপভোগ করতেই হবে। হেমলতার ঘরে পদ্মজা আর পূর্ণা বসে আছে, দরজা বন্ধ করে। পুরো বিছানা জুড়ে হেমলতার পরনের কাপড় চোপড়, এসবই শেষ স্মৃতি। পূর্ণা দুটো শাড়ি বুকের সাথে জড়িয়ে ধরে থেমে থেমে কাঁদছে। পদ্মজা মাটিতে বসে আছে, উস্কো খুস্কো চুল। তোর ভবিষ্যৎ নিশ্চিত করতে চেয়েছিলাম। বিয়ে ঠিক করে ফিরে আসি গ্রামে। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত অসহনীয় যন্ত্রণায় কাটতে থাকে। আসাদুল জামান ঢাকার এক হাসপাতালের নাম লিখে দিয়েছিলেন, যেখানে এই রোগের পরীক্ষা করা হয়। 100% নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষা করানোটা জরুরি। তার জন্য কেউ একজনকে দরকার পাশে। তোর আব্বাকে সব বলি। সব শুনে তোর আব্বা হাউমাউ করে বাচ্চাদের মতো কেঁদেছে। আল্লাহর উপর ভরসা রেখে চলে যাই ঢাকা। আমি তখন হুঁশে ছিলাম না। মৃত্যু আমার পিছনে ধাওয়া করছিল, তাই মাথায় আসেনি আমি না থাকলে আমার মেয়েদের কোনো ক্ষতি হতে পারে। ঢাকা যাওয়ার পথে আল্লাহর কাছে আকুতি করি যেন পরীক্ষায় কিছু ধরা না পড়ে, বিয়েটা ভেঙে দিতে পারি, আর আমার মেয়েদেরকে নিয়ে আরও কয়টা বছর বাঁচতে পারি। কিন্তু আল্লাহ শুনলেন না, তিনি দয়া করলেন না। মা, জানতে পারি আমার হাতে সময় কম। এ রোগের নিরাময় নেই, যে কোনো বছরে যে কোনো মুহূর্তে মারা যেতে পারি।
ধর্ষণের হাত থেকে বাঁচার জন্য হেমলতা হয়ে উঠুন। অস্থায়ী সময়ের জন্য বিদায়। আর হবে এখন লড়াই, পদ্মজা পারবে কি আঙুল তুলে দাঁড়াতে? প্রশ্ন রইল এটা। কমেন্ট করে জানাবেন সবাই। ধন্যবাদ সবাইকে।